সমীকরণ দেখে বলে দেবো যে সরলরেখাটা কিরকম হতে পারে, বা সরলরেখা দেখে বলে দেবো যে সমীকরণটা কিরকম। সেটা নির্দিষ্ট দিকেই চলাচল করতে পারে। সরলরেখা জিনিসটা কি সেটা আমরা প্রত্যেকেই কিছু না কিছু জানি, যে একটা সরল রেখা, একটা সোজা রেখা। এবার কিন্তু ব্যাপারটা হলো, যদি বলা যায় এই সরলরেখার সংজ্ঞাটা কি, সরলরেখার ডেফিনেশনটা কি, তখন আমরা কিভাবে বলবো? না, সরলরেখার ডেফিনেশনটা খুব সুন্দর। না, সরলরেখার ডেফিনেশন কি বলছে, যদি একটা নির্দিষ্ট তলে, একটা নির্দিষ্ট বিন্দু, সে যদি একটা নির্দিষ্ট দিকেই সবসময় চলাফেরা করতে থাকে, তাহলে সেই বিন্দুটার সঞ্চার পথকে বলা হবে একটা সরলরেখা। অর্থাৎ আরো ভালো করে বুঝলে, না ধরা যাক এইটা একটা নির্দিষ্ট তল, ঠিক আছে, এবার এই তলের উপর একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা। এবার এই বিন্দুটা যদি একটা নির্দিষ্ট দিকেই চলাচল করতে পারে, একটা নির্দিষ্ট দিকে সঞ্চারণশীল হয়, অর্থাৎ ধরা যাক যদি এই দিকে সঞ্চারণশীল হয়, তাহলে একটা নির্দিষ্ট দিকটা সবসময় যেন একই থাকে। তাই একটা নির্দিষ্ট দিকে সঞ্চারণশীল হলে সেই বিন্দুটা যে সঞ্চার পথ, অর্থাৎ যে পথ সে অতিক্রম করলো, সেই পথটা একটা কিছুই না, একটা সরলরেখা। তো এটাই হলো সরলরেখার সুন্দর একটা ডেফিনেশন। এবার ক্লাস 11-এ আমরা এই সরলরেখার বিভিন্ন ধর্ম, বিভিন্ন প্রপার্টিজ, এর বিভিন্ন সংজ্ঞা, এর বিভিন্ন আকার, সেই সব সম্পর্কে জানবো। তো সেইগুলো জানার প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আনতি। সরলরেখার আনতি, সরলরেখার আনতি বলতে আমরা কি বুঝি? না, যদি এই দুটো অক্ষ হয়, এটা x অক্ষ, এটা y অক্ষ হয়, এবার যদি একটা যে কোনো সরলরেখা, এইটা ধরা যাক যে কোনো একটা সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখাটা ধরা যাক, এই সরলরেখাটা যে কোনো একটা সরলরেখা, এটি AB। এই AB সরলরেখাংশটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, অর্থাৎ ধনাত্মক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, সেই কোণটাকে বলা হয় আনতি। তো আমাদের এই সংজ্ঞাগুলো জানতে হবে যে আনতি জিনিসটা কি। না, কোনো একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে, সেইটাই হয়ে যাবে ওই সরলরেখাটার আনতি। যেমন এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণটাকে বলা হবে আনতি। বোঝা গেল? এরপরে যে সংজ্ঞাটা জানতে হবে সেটা হলো নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা। তো নতি বা প্রবণতা জিনিসটা কি? না, এই যে আনতি যে মানটা, এটা একটা কোণ, ওই কোণের ট্যানজেন্টের মান, অর্থাৎ এটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটাটাকে বলা হবে এই সরলরেখাটার নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা সেটা হচ্ছে ট্যান থিটার মানটা। এই কোনো একটা সরলরেখার আনতি যদি থিটা হয়, তাহলে তার নতি হবে ট্যান থিটা। এটাকে আমরা m দিয়েও ডিনোট করি, m = ট্যান থিটা। তো এবার একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। ধরা যাক একটা সরলরেখা, তার একটি সরলরেখার আনতি 60 ডিগ্রি হলে, তার নতি বা প্রবণতা কি হবে? তার নতি তাহলে কি হবে? ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত আমরা জানি, √3। তাহলে তার নতি বা প্রবণতা হয়ে যাবে
√3, অর্থাৎ একটা সরলরেখা যদি এই x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে তার নতি বা প্রবণতা কি হবে না tan 60 ডিগ্রি মানে √3। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, ধরা যাক একটা সরলরেখার দুটো বিন্দু দেওয়া আছে, একটা সরলরেখাংশের উপর অবস্থিত দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এবার সেই সরলরেখাটার নতি বা প্রবণতা আমরা কিভাবে বের করব সেটা দেখা যাক। ধরা যাক এই দুটো অক্ষ, ঠিক আছে। এবার এই একটা সরলরেখাংশ, এই সরলরেখার উপর ধরা যাক এটা P একটা বিন্দু x1, y1 আর Q একটা এখানে বিন্দু x2, y2, ঠিক আছে। মানে এই সরলরেখাটার উপর দুটো বিন্দু হচ্ছে P আর Q। এবার আমরা তাহলে এই সরলরেখাটার নতি কিভাবে বের করব? তো এইটা x1, y1, তার মানে কি এখান থেকে এইটা x1, এখান থেকে এটা y1। তো আমরা কি করলাম, P বিন্দু থেকে এর উপর x অক্ষের উপর একটা লম্ব টানলাম। আচ্ছা, Q বিন্দু থেকেও এখানে একটা লম্ব টানলাম। এবার এই P বিন্দু থেকে এইটার উপর আরেকটা লম্ব টানলাম। তাহলে আমরা কি জানি, এই যে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা, সেটা হচ্ছে আনতি হয়। এবার এর tan এর মানটা নিলেই তাহলে কি হয়ে যাবে, নতি হয়ে যাবে। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে এইটা সমান্তরাল করে তো এটা হবে, কারণ এইটার উপর এটা লম্ব, আবার এই সরলরেখাংশটার উপর লম্ব। তাহলে এই OX এইটার সঙ্গে এটা ধর নাম দেয়া যাক P আর Q N, এটা ধরা যাক M। তাহলে এই যে PR টা এর উপর লম্ব আর এটার সঙ্গে এটা সমান্তরাল, আর PM এর সঙ্গে OX টা সমান্তরাল। তাহলে এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, অনুরূপ কোণ। এবার প্রশ্ন হচ্ছে এই থিটার ট্যানজেন্টের মান বের করলে কি হয়ে যাবে, আমরা নতিটা পেয়ে যাব। তাহলে এখানে tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে PQM, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব এইটা QM আর ভূমি কোণটা PM। এবারে QM এর মানটা কত, এই যে এখান থেকে এই এতটা কত, এখান থেকে এইটা হচ্ছে x2 আর এখান থেকে এটা y2, কারণ এখান থেকে এই গোটাটা y2, ঠিক আছে। আর এখান থেকে এতটা কত, এখান থেকে এটা x1, এখান থেকে এটা y1, তাহলে এখান থেকে এতটা হচ্ছে y1, তাহলে এখান থেকে এতটা y1, তাহলে এই গোটাটা y2, তার মধ্যে এখান থেকে এতটা হচ্ছে y1, তাহলে বাকিটা কি হবে না y2 মাইনাস y1, গোটাটা থেকে এইটা বাদ, তাহলে y2 মাইনাস y1। আর এবার এইটা বের করলে, ভূমিটা বের করলে, ভূমিটা এখান থেকে এইটা হচ্ছে এই যে x2 গিয়ে উপরে y2, তাহলে এখান থেকে এটা x2 আর এখান থেকে এটা x1, তাহলে গোটাটা x2, এইটা এতটা x1, তাহলে x2 মাইনাস x1। তাহলে আমরা পেয়ে গেলাম tan থিটা মানে নতিটা যদি দুটো বিন্দু দেয়া হয় কোনো সরলরেখাংশের উপর, যে x1 y1 একটা বিন্দু আর x2 y2 একটা বিন্দু, তাহলে তার নতি বা প্রবণতা হবে এইটা, যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, ঠিক আছে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে এরকম করতে পারি, মাইনাস y1 মাইনাস y2 মাইনাস x1 মাইনাস x2, মাইনাস মাইনাস কেটে গেল, মানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 করলেও যা হবে, এইটা করলেও তা হবে। তো এটা হয়ে গেল দুটো বিন্দু দেয়া থাকলে, কোন সরলরেখার উপর অবস্থিত দুটো যদি বিন্দু দেয়া থাকে কখন, তার প্রবণতা আমরা কিভাবে বের করব, এইভাবে প্রবণতা বা নতি এইভাবে বের করব, ঠিক আছে। তো এখান থেকে তো এইটার সাহায্যে আমরা একটা উদাহরণ করব, যে ধরা যাক সরল √3, মাইনাস √3 এবং 0,4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার
নতি। তো এদের সংযোজক সরলরেখার নতি কি হবে না, আমরা জানি কি সূত্রটা, y2 মাইনাস y1। y2 মানে এই যে সেকেন্ড যে বিন্দুটা দেওয়া থাকবে তার কোটিটা, তার হচ্ছে সেকেন্ড পার্টটা, মানে y2 এর কত 4 মাইনাস y1, y1টা কত -√3, -√3। আর x2 মাইনাস x1, x2টা 0 মাইনাস x1 √3। এবার কি হবে 4 মাইনাস 1 হচ্ছে প্লাস √3 বাই -√3। তো এইটা হয়ে গেল এই সরলরেখাংশটার নতি। ঠিক আছে, এবার ধরা যাক এরকম ধরনের একটা প্রশ্ন দিল 1, k এবং -2, -1 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার আনতি 135 ডিগ্রি হলে k এর মান নির্ণয় করো। না, এটা হচ্ছে তোমরা ভিডিওটা পজ করে এটা ট্রাই করো। ঠিক আছে, ট্রাই করেছো নিশ্চয়ই। তো আমরা এটা কি করব না, এইটার এদের আনতিটা দেওয়া আছে 135, তাহলে নতি কত হবে tan 135। এবার এদের নতি কত হয় y2 মাইনাস y1, y2 টা কত -1 মাইনাস y1 k, x2 মাইনাস x1 -2 -1। এইটা হচ্ছে আমরা এই দুটো বিন্দু থেকে নতিটা পাচ্ছি। আবার যেহেতু আনতি 135 দেওয়া আছে তাহলে নতিটা কি হবে tan 135 বা -1 - k বাই -3 সমান tan 135। তো tan 135 কে আমরা এইটা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটা লিখতে পারি, বা -1 - k বাই -3 tan 180 মাইনাস 45, tan 180 এখানে -45, অল সাইনের ঘরে tan মাইনাস, আর এখানে জোড় আছে তো tanই থাকবে, 45 তাহলে -1। এবার এটা এখানে সলভ করলে -1 - k ইকুয়ালস টু -3 - 1 3 হয়ে যাবে, বা -k ইকুয়ালস টু 3 + 1, বা k ইকুয়ালস টু -4। তো k এর ভ্যালু কত বেরোলো না -4। ঠিক আছে, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সরলরেখার সমীকরণে বিভিন্ন আকার। সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার, যেটা হচ্ছে আমাদের এখানে শেখার মূল বিষয়বস্তু। তো মানে এই যে আমরা সরলরেখা আঁকছি, সরলরেখা বিভিন্ন ধরনের সরলরেখা হতে পারে, তো সেই সরলরেখাগুলোকে হচ্ছে প্রকাশ করার জন্য যে বিভিন্ন সমীকরণ, সেই সমীকরণগুলোর বিভিন্ন আকার সম্বন্ধে আমরা জানি। আমরা আগেও দেখেছি ক্লাস 9-10-এ যে বিভিন্ন ধরনের সরলরেখা হতো, যেমন 2x + 3y = ধরা যাক 5 দেওয়া হলো। তো এইগুলোর সেই আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কি করতাম, মান খুঁজে মান বসিয়ে সেইগুলো এখানে সেই গ্রাফেতে প্লট করে আমরা সরলরেখাগুলো খুঁজে পেতাম। তো এখানে কি হচ্ছে, তো এখানে সেই সমীকরণগুলোকে বিভিন্ন ধরনের সমীকরণ দেখে বলে দেবো যে সরলরেখাটা কিরকম হতে পারে, বা সরলরেখা দেখে বলে দেবো যে সমীকরণটা কিরকম, সরলরেখার কিছু দুটো বৈশিষ্ট্য দেখে বলে দেবো যে সরলরেখাটা সমীকরণটা কি হবে। তো এখানে আমাদের সেটাই শেখার জিনিস। তো প্রথম জিনিস হচ্ছে অক্ষদ্বয়ের সমীকরণ। অর্থাৎ আমরা যে স্থানাঙ্ক জ্যামিতিতে
যে অক্ষ দুটো ব্যবহার করি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, সেই অক্ষ দুটোর সমীকরণ কি হয়। ধরা যাক এই যে এক্স অক্ষটার প্রথমে সমীকরণ বের করতে চাইছি, তাহলে এক্স অক্ষটার সমীকরণ কি হবে না, এই যে এক্স অক্ষের উপর যে বিন্দুগুলো অবস্থান হয় সেটা কি হয়, ধরা যায় এখানে এটা 1,0 1,0 মানে 0 মানে ওপর দিকে আর যাবে না বা নিচের দিকেও যাবে না, ওই অক্ষের উপরই থাকবে, মানে এই দিকে শুধু যাবে, এক্স অক্ষ বরাবর যাবে। ধরা যায় এখানটায় গেল 3,0 বা এই দিকে ধরা যাক গেল -1,0। তো এই যে অক্ষে সরলরেখা এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলোর মধ্যে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, সেটা কি না, এই যে সেকেন্ড এটা মানে কোটিটা ওয়াই কোঅর্ডিনেটটা সেটা সবসময় কি হয় 0 হয়। তো সুতরাং সেই বৈশিষ্ট্যের কাজে লাগিয়ে এক্স অক্ষের সমীকরণ হবে কি y = 0। এক্স অক্ষের সমীকরণ সবসময় কি হবে y = 0। এবার যদি কেউ বলে y অক্ষের সমীকরণ, তাহলে কি হবে, y অক্ষের সমীকরণ একইভাবে আমরা করতে পারবো যে y অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলো কিরকম হয় না, এইটা ধরা যাক 0,1 0,4 এইভাবে হয় 0,-2, মানে x কোঅর্ডিনেটটা 0, তার মানে y অক্ষের সমীকরণ হয়ে যাবে x = 0। তো এইভাবে আমরা জানতে পারলাম যে অক্ষদ্বয়ের সমীকরণ সবসময় এইরকম হবে, x অক্ষের সমীকরণ y = 0, y অক্ষের সমীকরণ x = 0। এটা আমরা আগেও জেনেছি যদিও। এবার যদি বলে যে অক্ষদ্বয়ের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তখন কি হবে, এক অক্ষদ্বয়ের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এই যদি x অক্ষ y অক্ষ হয়, এই x অক্ষ এটা y অক্ষ হয়, তাহলে যদি বলা যায় x অক্ষের সঙ্গে সমান্তরাল একটা সরলরেখা, ধরা যায় এই একটা সমান্তরাল সরলরেখা। এবার এই যে এই ডিসটেন্সটা ধরা যাক 2 একক, মানে এই বিন্দুটা ধরা যাক 0,2, ঠিক আছে, তাহলে এর সঙ্গে সমান্তরাল মানে এর সব y কোঅর্ডিনেট গুলোই এর উপর 2 হবে, মানে যেমন এইটা যদি এইখানটা যেমন হবে 1,2, এইখানটা যেমন হবে 2,2, এইভাবে 4,2। তো সবগুলোই আমরা কি দেখতে পাচ্ছি যে y কোঅর্ডিনেট গুলো সব 2 করে হচ্ছে, তার মানে এইটা এইখানটা 2 বিন্দু দিয়ে গেল বলে 0,2 দিয়ে গেল বলে হচ্ছে 2 হচ্ছে। এবার যদি আরেকটু উপরে যে 3 একক দূরত্ব দিয়ে যদি যেত, তাহলে সব y কোঅর্ডিনেট গুলো কি হতো 3 হতো। অর্থাৎ x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ হবে y = সামথিং, y = a বা b এরকম সামথিং, মানে y কোঅর্ডিনেটটা কিছু একটা হবে, x অক্ষের সমান্তরাল হলো y = সামথিং, সেইটা কনস্ট্যান্ট হবে যে কোনো একটা এই এটা। আর y অক্ষের সমান্তরাল সরলরেখা হলে x = সামথিং, ঠিক আছে, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট। তো এইগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু উদাহরণ দেখতে পারি। ধরা যাক -3,0 এবং √5,0 এই বিন্দুদ্বয় দ্বারা গঠিত সরলরেখাটার সমীকরণ কি হবে, মানে এই দুটো বিন্দু দিয়ে তো একটা সরলরেখা আঁকা যায়, তাহলে এই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখাটা আঁকা যাবে তার সমীকরণটা কি হবে আমরা এই দুটো বিন্দু দেখেই বলে দিতে পারবো না। ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এরও y কোঅর্ডিনেটটা 0, এরও y কোঅর্ডিনেটটা 0, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে না y = 0। তার মানে কি এটা আসলে কিছুই নয়, এটা আসলে x অক্ষের সমীকরণ, কারণ y = 0 কার সমীকরণ, x অক্ষের সমীকরণ। একইভাবে যদি এরকম থাকতো যে -1,2 এবং -1,7 এই দুটো সরলরেখা দ্বারা গঠিত এই দুটো বিন্দু দ্বারা গঠিত সরলরেখাটার সমীকরণ কি হবে না, এটা দেখলে দেখা যাবে যে এর এই -1 এরও এটা -1, এর প্রথম পার্টটা -1, এরও প্রথম পার্টটা -1,
মানে এক্স কোঅর্ডিনেটটা -1, তাহলে কি হবে x ইকুয়ালস টু -1, অর্থাৎ এটা কারণে কি y অক্ষের সমান্তরাল x ইকুয়াল টু সামথিং আসছে, মানে y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে x ইকুয়াল টু -1। এটাকে আমরা আঁকতেও পারবো কিভাবে, যে x ইকুয়ালস টু -1 মানে x টা -1 এই দিকে, মানে এরকম টাইপের হবে সরলরেখাংশটা এইটা। তো এবার যে আমরা আকারটা জানবো সেটা হচ্ছে নতি ছেদিতাংশ আকার। নতি ছেদিতাংশ আকার, সরলরেখার নতি ছেদিতাংশ আকার। তো এই জিনিসটা কি, তার মানে এখানে হচ্ছে একটা নতি দেওয়া থাকবে আর একটা ছেদিতাংশ দেওয়া থাকবে। এবার ছেদিতাংশ ব্যাপারটা কি না, ধরা যাক এই অক্ষ দুটো আছে, এবার এইরূপ একটা সরলরেখা আছে, এইভাবে সরলরেখাংশটা আছে, এটা এক্স ওয়াই। এবার এই সরলরেখাংশটা ধরা যাক এই ওয়াই অক্ষটাকে কিছুটা অংশ ছেদ করে চলে গেছে, কিছুটা অংশকে ছেদ করে চলে গেছে, তাহলে এইটা হয়ে যাবে ছেদিতাংশ, এইটা হয়ে যাবে ছেদিতাংশ। ধরা যাক এই যে যতটা ছেদ করে গেছে এইটার দৈর্ঘ্য ধরা যাক সি। আর এবার আর এর নতি ধরা যাক এম, এর নতি হচ্ছে এম, নতি এম সমান ট্যান থিটা, ধরা যাক এম সমান ট্যান থিটা। ট্যান কোনটার মান হয়, তার মানে এইটা হচ্ছে থিটা, আনতিটা থিটা, তাহলে নতিটা ট্যান থিটা। এবার এটাকে এম ধরা হচ্ছে ট্যান থিটাটাকে। তাহলে এবার এই সরলরেখাংশটা নতিটা হচ্ছে এম আর ছেদিতাংশ হচ্ছে সি। তাহলে এর সরলরেখাটা সমীকরণ আমরা কিভাবে বের করবো সেটা দেখা যাক। না সমীকরণটা হবে, তো এই সরলরেখার উপর ধরা যাক যে কোনো একটা বিন্দু পি ব্র্যাকেটে x, y, মানে এই বিন্দুটা পি যার স্থানাঙ্ক x, y। তাহলে এখান থেকে এইটা হচ্ছে x, এতটা x আর এতটা y। এবার আমরা যদি এর সমান্তরালে এখান থেকে এর উপরে একটা লম্ব টানি, তাহলে এই দৈর্ঘ্যটা x, তার মানে এই দৈর্ঘ্যটাও কত x, এই দৈর্ঘ্যটা কত হবে y মাইনাস এই গোটাটা y, এতটা c, তাহলে এইটা y মাইনাস c। এবার এইটা থিটা মানে এর অনুরূপ কোণ এটাও থিটা, তাহলে tan থিটা সমান এই ত্রিভুজটার দিকে যদি তাকাই tan থিটা সমান কি হয়ে যাবে, এইটা বাই এইটা লম্ব বাই ভূমি। তো এই লম্বটার মান কত দেখলাম, এই গোটাটা y আর এতটা হচ্ছে c, তাহলে এতটা কি হবে y মাইনাস c, তাহলে লম্বটা y মাইনাস c আর ভূমিটা কত x, তাহলে y মাইনাস c বাই x। এবার এই tan থিটাকে আমরা m ধরেছি, তাহলে m ইকুয়ালস টু y মাইনাস c বাই x। এটাকে ভালো করে লিখলে mx ইকুয়ালস টু y মাইনাস c। এবার এই c টাকে এদিকে নিয়ে চলে আসতে পারি, mx প্লাস c ইকুয়ালস টু y। তো এটাকে এইভাবে লিখতে পারি y ইকুয়ালস টু mx প্লাস c। তো এই আকারটা হলো আমাদের নতি ছেদিতাংশ আকার, ঠিক আছে। এইরকম আকারের যখনই সমীকরণ থাকবে সরলরেখা, মানে নতি যদি দেয়া থাকে m আর ছেদিতাংশ যদি c হয়, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ কি হবে না y ইকুয়াল টু mx প্লাস c। মানে ধরা যায় একটা সরলরেখার আনতি দেয়া হলো, বা আনতি দেয়া থাকলে আমরা নতি বের করে নেবো, আর ছেদিতাংশটা আনতি দেয়া হলো 60 ডিগ্রি আর ছেদিতাংশ y ছেদিতাংশ দেয়া হলো -4। তাহলে তার সরলরেখার সমীকরণ কি হবে y ইকুয়ালস টু m, টা এখানে কত m ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি কত √3, তাহলে √3 mx প্লাস c হয়, তাহলে এখানে -4 আছে তাহলে -4, তখন এইটা হয়ে যাবে সমীকরণ। বা যদি উল্টোটাও, মানে ধরা যাক এরকম ভাবে কোন সমীকরণ দেওয়া আছে y ইকুয়াল টু x মাইনাস 2 বা x প্লাস 2, তার মানে আমাদের কি বুঝতে হবে x এর সঙ্গে কিছু গুণ নেই, মানে কত গুণ আছে 1 গুণ আছে, তো 1টা হয়ে যাবে এই সরলরেখাংশটার নতি, ঠিক আছে, আর 2টা হয়ে যাবে কি ছেদিতাংশ।
তো এইভাবে আমরা সরলরেখা দেখে, সমীকরণ দেখে আমরা বলে দিতে পারবো তার নতিটা কত, তার হচ্ছে ছেদিতাংশ কত, ওয়াই অক্ষকে কতটা দূরত্বে ছেদ করেছে। সরলরেখা দেখে বলে দিতে পারবো, আবার নতি ছেদিতাংশ দেওয়া থাকলে সেখান থেকে সরলরেখাটা বলে দিতে হবে। এবার হচ্ছে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিন্দু নতি আকার, সরলরেখার বিন্দু নতি আকার। বিন্দু নতি আকার তার মানে এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে একটা বিন্দু দেয়া থাকবে আর একটা নতি দেয়া থাকবে, মানে সরলরেখাটা, সেখান থেকে আমাদের সরলরেখার সমীকরণটা বের করতে হবে। মানে ধরা যাক x1, y1, মানে সরলরেখার উপর অবস্থিত একটা বিন্দু x1, y1 এবং সরলরেখাটার নতি হচ্ছে m, ঠিক আছে, সরলরেখার নতি m সমান tan থিটা ধরা যেতে পারে, tan থিটা। এবার এটা যদি আমরা ছবিটা আঁকি যে এই একটা সরলরেখা, এবার এর উপর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, ঠিক আছে, আর এর নতিটা m, এটা ধরা যাক থিটা। এবার এই সরলরেখাটার সমীকরণ তাহলে কিভাবে বের করবো আমরা? না প্রথমে আমরা কি করে নেবো, ধরা যাক এর উপর আর একটা বিন্দু নিয়ে নেবো, যেটা ধরা যাক p ব্র্যাকেটে x, y, আর একটা বিন্দু নিয়ে নেব। এবার এর এখান থেকে যদি লম্ব, এখান থেকে যদি লম্ব টানি, বা এটা এখানে লাগবেও না, এখানে দুটো বিন্দু হয়ে গেছে, তো দুটো বিন্দু পেয়ে গেছি। তো আমরা কি জানি, দুটো বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে আমরা নতি বের করার সূত্র শিখেছি। নতি কিভাবে বের করতে হয়, না এখান থেকে অতএব নতি সমান আমরা কি জানি, দুটো বিন্দু দেওয়া থাকলে তার নতি বের করার সূত্র y2 - y1 বাই x2 - x1। তো এখানে একটা আছে x1 y1, একটা আছে xy, তাহলে y - y1 আর একটা কি হবে x - x1, মানে এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ বাই এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করলে নতি আসবে, কারণ এই দুটো তো বিন্দু, ওই দুটো বিন্দু থেকে নতি বের করার সূত্র তো এইটা। তো এখানে x2 y2 এর জায়গায় xy আছে, তো সুতরাং নতিটা এইটা হবে। আবার এখানে নতি কত দেওয়া আছে m, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, m = y - y1 বাই x - x1। তাহলে এখান থেকে সরলরেখার সমীকরণটা কি পাবো, y - y1 = m × x - x1, এটা কোণাকুণি গুণ হয়ে যাবে। তো এইটা হয়ে গেল বিন্দু নতি আকার, মানে x1 y1 যদি একটা বিন্দু হয় আর mটা যদি তার নতি হয়, তাহলে তার বিন্দু সেই সরলরেখাটার সমীকরণ হবে এরকম। এবার এরকম যদি উদাহরণ একটা নেওয়া যায় যে 2, -3 বিন্দু এবং নতি হচ্ছে মানে mটা, বা আনতি যদি দেওয়া থাকে, আনতি ধরা যাক 45 ডিগ্রি, তাহলে সেই সরলরেখাটার কত হবে, মানে একটা 2, -3 বিন্দুগামী আর আনতিটা হচ্ছে 45 ডিগ্রি, সেই সরলরেখাটার সমীকরণ কি হবে না y - y1, মানে এই বিন্দুটা y1 কত -3, তখন এটা +3 হয়ে যাবে। mটা কত, না এটা তো আনতি, তাই নতি কি হবে tan, ওইটার মান tan 45 ডিগ্রি, আর x - x1 মানে x - 2 বা y + 3 = tan 45 1, তাই x - 2। তো এইটা হয়ে গেল সরলরেখাটার সমীকরণ। আর একটু ভালো করে লেখা যাবে y - x - 2 - 3, y - x = -5। তো এটা হলো আমাদের সরলরেখাটার সমীকরণ। তো এইভাবে যখন বিন্দু দেওয়া থাকবে আর নতি দেওয়া থাকবে, নতি বা আনতি দেওয়া থাকবে, তখন আমরা এইটাকে কাজে লাগাবো, এইটাকে কাজে লাগিয়ে সরলরেখার সমীকরণটা বের করব। এবার আমরা হচ্ছে যেই আকারটা শিখবো সেটা হচ্ছে দুই বিন্দু আকার। অর্থাৎ এবার হচ্ছে সরলরেখাংশটা দুটো বিন্দু দেওয়া থাকবে, ধরা যাক x1, y1 এবং
x2, y2 এই দুটো বিন্দু দেওয়া আছে, মানে সরলরেখাটার ওপর দুটো বিন্দু দেওয়া আছে। ধরা যায় এখানে একটা বিন্দু x1, y1 আর এখানে একটা বিন্দু x2, y2। এবার প্রশ্ন হচ্ছে এরকম থাকলে তাহলে সমীকরণটা আমরা কিভাবে বের করব? তো আমাদেরকে কি করতে হবে, আর একটা বিন্দু ধরে নিতে হবে যে x, y আর একটা বিন্দু ধরে নিলাম। এবার দুটো বিন্দুর মধ্যে আমরা প্রবণতা বের করার সূত্রটা জানি। আমরা কি করব, ধরা যাক প্রথমে এই দুটো বিন্দুর মধ্যে x1, y1 আর xy, x1, y1 আর xy এদের সংযোজক সরলরেখাংশের প্রবণতা কত হবে? প্রবণতা বা নতি কত হবে না, এইটা মাইনাস এইটা y মাইনাস y1 বাই x মাইনাস x1। আবার আমরা যদি এই দুটো বিন্দুর সংযোজক এর নতি বের করি, সেটাও তাহলে একই হবে x1, y1 আর x2, y2। তো এদের সংযোজক সরলরেখাংশের নতি কি হবে না, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার এই যে তিনটে, এই দুটো ক্ষেত্রে যে নতিটা বের করলাম, দুটোইতে একই সরলরেখার নতি, তাহলে দুটো নতি কি আলাদা হবে না? তো দুটো নতি কি হবে, সমান হবে। তাহলে আমরা এই দুটোকে সমান করে দিলেই সমীকরণটা পেয়ে যাবো। অতএব y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার এটাকে একটু সাজিয়ে নিলে কি হবে, y মাইনাস y1 বাই y2, এইটাকে এখানে আনবো, এটাকে এখানে করে দেব, y2 মাইনাস y1 সমান x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। তো এইটা হয়ে গেল আমাদের দুটো বিন্দু দেওয়া থাকলে, অর্থাৎ x1, y1 এবং x2, y2 দেওয়া থাকলে তার সরলরেখাটার সমীকরণ এইরকম হবে যে y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। ঠিক আছে? তো এরকম যদি একটা দুটো বিন্দু দেওয়া থাকে যে 1, -1 এবং -3, 1 এদের সংযোজক সরলরেখাংশের সমীকরণটা কি হবে? তো কি হবে, y মাইনাস y1, y1টা কত, এখানে প্রথমটার y কোঅর্ডিনেট কত -1, তার মানে +1 হয়ে যাবে, বাই y2 মাইনাস y1, y2 এখানে 1 মাইনাস y1 মানে +1 হয়ে গেল, ইকুয়াল x মাইনাস x1, x1টা কত 1 বাই x2 মাইনাস x1, x2টা -3 মাইনাস x1। তো এটাকে সলভ করলে এবার এটা কত, 2x মাইনাস 2 মাইনাস 4y মাইনাস 4 বা 2x প্লাস 4y মাইনাস 4 এদিকে আনলে প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল আমাদের এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশের সমীকরণ। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সরলরেখার ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার, তো ছেদিতাংশ আকার বলতে কি না, যদি সরলরেখাটা এরকম দুটো অক্ষকে একটা অংশে ছেদ করে, অর্থাৎ x অক্ষকে কিছুটা একটা অংশ আর y অক্ষকে কিছুটা অংশে যদি ছেদ করে থাকে, তো সেক্ষেত্রে সরলরেখাটার সমীকরণটা কিরূপ হবে? ধরা যাক x অক্ষকে এইটা ধরা যাক a পরিমাণ অংশ ছেদ করেছে, আর y অক্ষকে ধরা যাক b পরিমাণ অংশ ছেদ করে, তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে সেইটা হচ্ছে আমাদের বের করতে হবে। এবার এইটার ক্ষেত্রে এইটা একটা নাম দিয়ে দেওয়া যাক যে এটা a, এটা b। তাহলে এটা যদি a পরিমাণ অংশ ছেদ করে, এটা b পরিমাণ অংশ ছেদ করেছে। এবার এখানে আমরা যে কোনো একটা বিন্দু p বা একটা xy যার স্থানাঙ্ক xy এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এখন p বিন্দু থেকে এই x অক্ষের উপর একটা লম্ব টানলাম, যেটা হচ্ছে নাম দিলাম n। এবার
ছবিটার দিকে ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে ত্রিভুজ এওবি ও ত্রিভুজ এপিএন, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদিশ। এবার যেহেতু এই এওবি এবং এপিএন দুটো সদিশ, তাহলে এদের অনুপাতগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ যেমন এখানে পিএন বাই এই বাহুটার অনুপাত এই বাহুটার অনুপাত যেটা হবে পিএন বাই ওবি, এটা যেটা হবে এন বাই এএন বাই গোটাটা ওএ, এই অনুপাতটা সেম হবে। এবার প্রথমে হচ্ছে পিএনটার দৈর্ঘ্য কত? পিএনটা এখান থেকে এটা এক্স, এখান থেকে এটা ওয়াই, তাহলে পিএনটা কত হবে? ওয়াই বাই ওবিটা কত? ওবিটা বি। আর এএনটা কত? এই গোটাটা কত? এ, আর এতটা হচ্ছে এক্স, তাহলে এইটা কি হবে? গোটাটা মাইনাস এক্স, না এ মাইনাস এক্স, আর ও এটা কত? এ। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এ বাই এ মাইনাস এক্স বাই এ, এটা 1 হয়ে গেল। ওটাকে এদিকে আনলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তো এইটা হয়ে গেল আমাদের ছেদিতাংশ আকার। অর্থাৎ যেটা এক্স অক্ষকে যতটা অংশ ছেদ করবে এক্স বাই সেটা, প্লাস ওয়াই অক্ষকে যতটা অংশ ছেদ করবে ওয়াই বাই সেটা ইকুয়ালস টু 1। অর্থাৎ যদি এইভাবে কোনো আরেকটা সরলরেখাংশ দেওয়া হয় যে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1, তো এই সরলরেখাটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের বুঝে নিতে হবে সরলরেখাটা কিরকম ভাবে অবস্থান করছে। না এক্স অক্ষকে 2 একক ছেদ করেছে, অর্থাৎ 1 2, আর ওয়াই অক্ষকে 3 একক ছেদ করেছে, 1 2 3। এবার এদের এইভাবে যে সরলরেখাটা আসবে সেটারই সমীকরণ হচ্ছে এইটা হবে। আবার উল্টোটাও সরলরেখা দিয়ে দিলে আমরা শুধু দেখে নেব যে এটা কত একক এক্স অক্ষকে ছেদ করছে, কতটা ওয়াই এককে ছেদ করছে ওয়াই অক্ষকে, সেইটা অনুযায়ী আমরা ছেদিতাংশ থেকে সরলরেখাংশটা সমীকরণ পেয়ে যাব। তো এরপরে হচ্ছে আমাদের অভিলম্ব আকার, সরলরেখার অভিলম্ব আকার। তো এই অভিলম্ব আকারের ক্ষেত্রে কি হবে না একটা সরলরেখা থাকবে যার মূল বিন্দু থেকে দূরত্বটা দিয়ে দেবে, মূল বিন্দুটা থেকে দূরত্বটা দেয়া থাকবে। অর্থাৎ ধরা যায় এটা এ বি সরলরেখাটা, এবার মূল বিন্দু থেকে দূরত্বটা দেয়া থাকলো ধরা যাক পি। এই যে মূল বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব যদি দেয়া থাকে, আর এই যে কোণটা যদি দেয়া থাকে, কোণটা ধরা যাক আলফা, তো সেক্ষেত্রে আমাদের সরলরেখার সমীকরণটা কিভাবে পাবো? তো এক্ষেত্রে এই যে এখানে যে আলফা কোণ এটা তৈরি হয়েছে, এবার এইটা এই ও এনটা এর উপর হচ্ছে লম্ব, যেহেতু এটা দূরত্ব তো এটা হচ্ছে লম্ব। তো এই ত্রিভুজ ও এ এন, এখান থেকে আমরা কি পাবো যে ও এ ও এন বাই ও এ, এটা সমান কি হবে? ও এন বাই ও এ, ও এনটা এখানে কি ভূমি, আর ও এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হয়? কস আলফা, মানে কস আলফা, বা এখানে ও এনটার মান কত? পি, তাহলে পি বাই ও এ সমান কস আলফা। তার মানে ও এ সমান তাহলে আমরা কি লিখতে পারি? পি বাই কস আলফা। এবার আমরা যদি ও এন বি বা ও বি এন ত্রিভুজটার দিকে দেখি, ও বি এন এই ত্রিভুজটার দিকে দেখি, তো এই ত্রিভুজটার এই গোটাটা কত? 90 ডিগ্রি, তাহলে এইটা কত হবে? এটা আলফা, এটা মানে 90 মাইনাস আলফা। এবার তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি ও এন বাই ও বি বের করি, সেটা হবে কি? cos 90 মাইনাস আলফা। তার মানে ও এনটা এখানে পি, ও বিটা ও বি, আর cos 90 মাইনাস আলফা হলে কি হয়? পুরক্ষণের সূত্র অনুযায়ী sin আলফা। অতএব পি সমান, অতএব ও বি সমান পি বাই sin আলফা। এবার আমরা এই ও এটা পেয়ে গেলাম, ও বিটা পেয়ে গেলাম,
তাহলে এইটাই তো ছেদিতাংশ, এটা তো এক্স অক্ষের ছেদিতাংশ, এটা ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে আগের যেটা ছেদিতাংশ আকারে আমরা যেটা পড়লাম যে তাহলে সমীকরণটা কি হবে, এক্স বাই এক্স এর ছেদিতাংশ মানে ও এটা কত পি বাই কস আলফা প্লাস ওয়াই বাই ওয়াই এর ছেদিতাংশ মানে পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। তো এটাকে ভালো করে সিম্পলিফাই করলে এক্স কস আলফা বাই পি প্লাস ওয়াই সাইন আলফা বাই পি ইকুয়ালস টু 1। তার মানে অতএব এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তো এটা হয়ে গেল আমাদের অভিলম্ব আকার। এইরকম আকারে থাকলেই আমরা পিটা থেকে কি বুঝবো না মূল বিন্দু থেকে সরলরেখাংশটার দূরত্ব, আর আলফা হচ্ছে ওই মূল বিন্দু মানে ওই সরলরেখাটার যে লম্ব দূরত্ব তার যে কোণটা। তো এইগুলো গেল আমাদের সরলরেখার সমীকরণের বিভিন্ন রূপ আকার। এবার একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না সরলরেখার সাধারণ আকার। সরলরেখার সাধারণ আকারটা কি না এইরকম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এটাকে বলে সরলরেখার সাধারণ আকার। অর্থাৎ এইরকম আকারে যে কোনো সমীকরণই থাকুক না কেন সেটা সবসময় একটা সরলরেখাকেই বোঝাবে, আর যে কোনো সরলরেখাকে এই রূপ আকারে লেখা যাবে এই সমীকরণের রূপ। অর্থাৎ মানে কিছু একটা ধ্রুবক ইন্টু এক্স প্লাস কিছু একটা ধ্রুবক ইন্টু ওয়াই প্লাস কিছু একটা ধ্রুবক ইকুয়ালস টু 0 এই রূপ আকারে হলেই সেটা একটা সরলরেখাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, যে কোনো এই যে আগে যে আকারগুলো দিলাম সেইগুলো করে এই আকারে কনভার্ট করা যাবে, এইটাকেও সেই আকারে কনভার্ট করা যাবে। যেমন আমরা এটাকে যদি আমরা নতি ছেদিতাংশ আকারে কনভার্ট করতে যাই, নতি ছেদিতাংশ আকারে কনভার্ট করতে যাই, নতি ছেদিতাংশ আকার কি ছিল y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে m টা হচ্ছে নতি আর c টা ছেদিতাংশ। তো এইটাকে যদি কনভার্ট করতে যাই ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তো এক্ষেত্রে ফার্স্টে এই কনস্ট্যান্টটাকে এই শুধু ধ্রুবকটাকে ওইদিকে নিয়ে চলে যাই x প্লাস by, আচ্ছা এই x টাকেও নিয়ে চলে যাই y ইকুয়ালস টু সামথিং, তার মানে by ইকুয়ালস টু মাইনাস ax মাইনাস c। এবার b টাকে এখানে শুধু y ইকুয়ালস টু ছিল, তাহলে b টাকেও ওদিকে নিয়ে চলে যাই মাইনাস a বাই b x মাইনাস c বাই b। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে x এর সঙ্গে যেটা গুণ ছিল সেটা তো কি নতি, তাহলে এটা এখানে মাইনাস a বাই b টা হচ্ছে নতি আর মাইনাস c বাই এটা হচ্ছে c বাই b টা হচ্ছে ছেদিতাংশ। তো এটাকে যদি আবার শুধু ছেদিতাংশ আকারে কনভার্ট করতে বলে, শুধু ছেদিতাংশ আকারে মানে ছেদিতাংশ আকারটা কি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 এই আকার, এটা ছেদিতাংশ আকার মানে x বাই কিছু একটা প্লাস y বাই কিছু একটা ইকুয়ালস টু 1 এই আকারে আনতে হবে। অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 বা ax প্লাস by ইকুয়ালস টু মাইনাস c। এবার এখানে আমাকে কি আনতে হবে, এই দিকটা এই সাইডে 1 আনতে হবে, তার মানে এই মাইনাস c কি করলে 1 আসবে না মাইনাস c দিয়ে ডিভাইড করলে, তাহলে ax বাই মাইনাস c প্লাস by বাই মাইনাস c বাই মাইনাস c, তাহলে এটা 1 হয়ে গেল। আর এটাকে এই আকারে আনার জন্য তাহলে কিভাবে লিখতে পারি না x বাই মাইনাস c বাই a প্লাস y বাই মাইনাস c বাই b ইকুয়ালস টু 1। তাহলে এই আকারে চলে এলো, এখানে x অক্ষকে এই পয়েন্টটা এই এতটা অংশে আর y অক্ষকে এতটা অংশে ছেদ করছে। তো এইভাবে আমরা যে কোনো আকারে হচ্ছে কনভার্ট করতে পারি। এবার যদি এটাকে অভিলম্ব আকারে কনভার্ট করা যায়, অভিলম্ব আকারে কনভার্ট করতে গেলে ax প্লাস by ইকুয়ালস টু ধরা যাক মাইনাস c। এবার অভিলম্ব আকার আমরা কি জানি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এবার যেহেতু এই দুটো সমীকরণ একটা সরলরেখাকেই হচ্ছে রিপ্রেজেন্ট করছে, তাহলে এদের অনুপাতগুলো এদের সহগগুলোর অনুপাতগুলো সেম হবে। অর্থাৎ a বাই cos আলফা সমান b বাই sin আলফা সমান মাইনাস c বাই
পি। এবার এটাকে তাহলে আমরা এরকম লিখতে পারি যে সি বাই পি সমান মাইনাস এ বাই কজ আলফা মাইনাস বি বাই সাইন আলফা। এবার এইটার সঙ্গে এই অনুপাতটার সঙ্গে এদের স্কোয়ার করে যোগ করে দিলে সেই অনুপাতটাও সেম হবে, করে তার রুট ওভার করে দিলে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা রুট ওভার করে দিলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এবার এইটার মান তো 1 হয় আমরা জানি, তাহলে এটা হয়ে গেল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি, পি এর মান কত পাচ্ছি, সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কজ আলফার মান কত পাচ্ছি, মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আলফার মান কত পাচ্ছি, মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই মানগুলো যদি এবার এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে কি হয়ে যাবে, অভিলম্ব আকারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এক্স ইন্টু মাইনাস এ বা মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। আর পি এর মানটা এটা ইকুয়ালস টু সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে পিটা যেহেতু লম্ব দূরত্ব সেহেতু ওটা সবসময় কি হবে, পজিটিভ হতে হবে। তো সিটা যদি পজিটিভ হয় এখানে তাহলে এইটা ঠিক আছে, আর যদি সিটা এখানে নেগেটিভ হয় তাহলে আমাদের মাইনাসটা এখান থেকে কমন নিয়ে ওই দিকে করে দিতে হবে যাতে সিটা পজিটিভ, এই দিকের পার্টটা পজিটিভ চলে আসে। অর্থাৎ এটা কি সি যখন পজিটিভ তখন হচ্ছে এইটা, আর সি যখন নেগেটিভ তখন হচ্ছে আকারটা এরকম হবে, এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা হয়ে গেল অভিলম্ব আকারে কনভার্ট। এবার ধরে যাক দুটো সরলরেখা দেওয়া আছে, একটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর একটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এবার এই দুটো সরলরেখা ধরা যাক এরকম একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এবার এদের দুজনের ছেদ বিন্দু একটা হবে, তো যদি ছেদ বিন্দু মানে দুটো সরলরেখা যদি ছেদ করে পরস্পরকে, তো সেই ছেদ বিন্দু দিয়ে যাবে এরকম সরলরেখার সমীকরণটা কি রকম হবে, না এরকম সরলরেখার সমীকরণ সবসময় এরকম হবে, a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইন্টু, যেখানে kটা হচ্ছে কি ধ্রুবক একটা, k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এটা সবসময় মনে রাখতে হবে যে দুটো সরলরেখা দিয়ে দিল, তার ছেদ বিন্দুগামী যতগুলো সরলরেখা হতে পারে তাদের সমীকরণ হচ্ছে এইটা হবে, প্রতিটা k এর জন্য এক একটা ওরকম ছেদ বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। ধরা যাক তিনটি সরলরেখা a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, এটা একটা, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা একটা, আর হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0, এটা একটা। অর্থাৎ তিনটে সরলরেখা সমবিন্দু মানে তিনটে সরলরেখায় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, সেইটা কখন হবে, তার শর্তটা কি, মানে কখন হবে সেইটা সমবিন্দু। তার শর্তটা হচ্ছে এইরকম, যদি a3 b1 c2 মাইনাস b2 c1 প্লাস b3 c1 a2 মাইনাস c2 a1
প্লাস C3 A1 B2 মাইনাস A2 B1 ইকুয়াল টু 0 হয়। যদি এই শর্তটা মেনে চলে তাহলে এই তিনটে সরলরেখা সমবিন্দু সরলরেখা হয়। এবার এই যে শর্তটা, এটা মনে রাখার কৌশলটা কি না, ফার্স্টে আমাদের এরকম লিখতে হবে যে মানে এ বি সি এরকম, মানে এ যেটা বাইরে থাকবে তারপরে হবে বি সি, এটাকে দুবার লিখতে হবে, বি সি মাইনাস বিসি, ঠিক আছে। তারপর বি এর পর কি সি এ, তো বি লিখতে তারপর ভেতরে সি এ মাইনাস সি এ, এইভাবে লিখতে হবে। তারপরে সি এর পর কি হয় এ বি, এইটা হচ্ছে, তাহলে এ বি মাইনাস এ বি ইকুয়ালস টু 0 লিখতে হবে। এবার এখানে প্রতিটার এই বাইরেরটা হচ্ছে 3 3 হবে, আর একবার 1 2 লিখবো 2 1 লিখবো, 1 2 লিখবো 2 1 লিখবো, 1 2 লিখবো 2 1 লিখবো। তো এইভাবে এটা মনে রাখার কৌশল। তো এটা হয়ে গেল আমাদের সমবিন্দু, তিনটে সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। তো এইগুলোই ছিল আমাদের সরলরেখার প্রথম পার্টের যা যা কনসেপ্ট কাজে লাগবে। তো এই কনসেপ্ট গুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করতে হবে। তো পরের দিন আমরা এসএনদের অনুশীলনীগুলো করব, ঠিক আছে, ওকে।